আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করে বলেছেন, এই সরকারই আমাদের প্রধান শত্রু। এরপর জানিয়ে দিব বিএনপি কি দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করল। গত সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবার কি বিএনপি দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে সেন্ট মার্টিন উপকূলে টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জাহাজ। মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুলিবর্ষণ নিয়ে মিয়ানমারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ। শিশুশ্রম নিরসনে প্রত্যেককে আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো, সবচেয়ে বেশি কোরবানি করা হয়েছে ঢাকা জেলায়, কম কোরবানি হয়েছে ময়মনসিংহ জেলায়। এবছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশু সংখ্যা ছিল 1,29,80,367টি। কোরবানি হয়েছে 1,04,08,000। অবিকৃত রয়ে গেছে 25,71,449টি গবাদি পশু। সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু অস্ত্র। চীনের রয়েছে 500টি, ভারতের রয়েছে 172টি এবং পাকিস্তানের রয়েছে 170টি পারমাণবিক ওয়ারহেড। ভারতের হাতে পাকিস্তানের চেয়ে বেশি সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে বলে জানালো সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এর আগে বিভিন্ন সংস্থার রিপোর্টে পাকিস্তানের হাতে বেশি সংখ্যক পরমাণু থাকার কথা উঠে এসেছে, কিন্তু সুইডিশ সংস্থাটির সোমবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের হিসেবে ভারতের হাতে 172টি পরমাণু অস্ত্র রয়েছে, যা পাকিস্তানের চেয়ে 2টি বেশি। তবে পরমাণু অস্ত্র সম্ভারের ক্ষেত্রে চীন এখনও ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। এ সময় তারা জানিয়েছে 2024 সালের জানুয়ারিতে চীনের কাছে রয়েছে প্রায় 500টি পরমাণু অস্ত্র। এতেই কাঁপন ধরেছে ভারতের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আমাদের প্রধান শত্রুই হচ্ছে এই সরকার। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে এই আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমাদের সুর একটাই, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজ ঈদের পরবর্তী দিনে এসব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। চলমান আন্দোলন চলবে, শীঘ্রই আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি, কিভাবে একটি সরকারকে সরাতে পারি, কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি। বিশেষ করে তরুণ যুবকদের নিয়ে এগিয়ে আসতে হবে, কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এই সংগ্রাম দেশের স্বাধীনতাকামী গণতন্ত্র রক্ষা করার সংগ্রাম। বিএনপির মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য একটাই, এই সরকারকে সরিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ জেগে উঠেছে, আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগে চূড়ান্ত বিজয় এর আগে অর্জন করতে পারিনি, তবে নতুন সূর্যোদয় হবে, এটি হচ্ছে কথা। সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে। মির্জা ফখরুল বলেন, জনগণ জেগে ওঠেনি একথা বলবো না, জনগণ জেগে উঠেছে। আমরা দেখেছি কিভাবে জনগণ বহু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সমাবেশে যোগ দিয়েছে, সুতরাং এরা সবসময় আমাদের সঙ্গে আছে। এদেরকে নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ইনশাল্লাহ। বিএনপি কি দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা এবং চট্টগ্রাম মহানগর সহ 4টি মহানগর কমিটি ইতিমধ্যেই গঠন করেছে। সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের 4টি মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণার পর অনেকেই এমন মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে। তবে এরই মধ্যে হুট করে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেক নেতাকর্মী বিস্মিত হয়েছেন। তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, কারণ বিএনপির হাইকমান্ড থেকে যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া আছে তার উপরে এসব নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে চাননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডেরই একটি অংশ। এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে শীঘ্রই। এই প্রক্রিয়া চলমান রয়েছে বলেছিলেন তিনি। কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এবং স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসবে কিনা, এলে তা কাউন্সিলের মাধ্যমে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সরকারের অব্যাহত দমনপীড়নের কারণে আমরা অনেকদিন কাউন্সিল করতে পারিনি। সামনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল 2016 সালের মার্চে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও দলটির সেটি করতে পারেনি। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাউন্সিল করতে পারিনি তা নয়, সরকারের কারণে করা যায়নি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে ছিলেন এবং আছেন। এমন পরিস্থিতিতে কাউন্সিল কিভাবে করা সম্ভব? মধ্যরাতে কমিটি বিলুপ্ত, ব্যর্থতার খেসারত নাকি পুনর্গঠন? দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। 2021 সালের আগস্টে ঢাকা উত্তর ও দক্ষিণ আহ্বায়ক কমিটি করা হয়েছিল। পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় কমিটিও বাতিল ঘোষণা করা হয়। এরপর দলের আরেক সহযোগী সংগঠন ছাত্রদল জানায়, তারাও ঢাকা মহানগরের 4টি কমিটি বাতিল করেছে। মধ্যরাতে এমন বিজ্ঞপ্তির খবর দলের ভেতরে জানাজানি হওয়ার পর এ নিয়ে সারা দেশে দলের অভ্যন্তরে নানা ধরনের আলোচনা এবং পর্যালোচনা শুরু হয়েছে। কেউ কেউ খবরটি শুনে বিস্ময় প্রকাশ করেছেন। গত 28 অক্টোবর ঢাকার নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার ঘটনাতেও এসব নেতাদের ভূমিকা নিয়ে সমালোচনা করা হচ্ছিল। পরে টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিএনপির বর্জনের মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দলের সূত্রগুলো বলছে, মহাসচিব নিজেও স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষেই মত দিয়েছেন। দলের নেতাদের বড় অংশেরই ধারণা, গঠনতন্ত্রের এই বিধান বলেই নির্বাহী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে পরিবর্তন এনে আপাতত পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে। সেন্ট মার্টিন উপকূলে টহল দিচ্ছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের জাহাজ, গতিবিধি পর্যবেক্ষণ। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ অবস্থান নিয়ে মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং টহল দিচ্ছে। এদিকে মিয়ানমারের ভূখণ্ড থেকে বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আইএসপিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। আইএসপিআরের সহকারী পরিচালক সৈয়দা তাসফির রাবেয়া লোপা স্বাক্ষরিত প্রেস রিলিজে জানানো হয়েছে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাপ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গভীর উদ্বেগ প্রকাশ করে 12 জন প্রতিবাদ জানিয়েছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমার সমুদ্র সীমা এবং নাপ নদীর মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়ে মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। একই সাথে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। আইএসপিআর আরও জানায়, বর্তমান মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ ওই অপারেশন পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখণ্ড এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় চলছে। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে।